স্বাগত নিউজ 24 সকাল 10টার বিরতিহীন সংবাদে। পুরো সংবাদের সাথে আছি আমি আফরিন আনোয়ার। ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে সরকারের কেনা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকার 50 লাখ ডোজ আসছে আজ। এই ভ্যাকসিন বিমানবন্দরে এসে পৌঁছানোর পর তা সংরক্ষণের জন্য বেক্সিমকোর ওয়্যারহাউসে নিয়ে যাওয়া হবে। এরপর সরকারের সিদ্ধান্ত অনুযায়ী তারিখে তা জেলা উপজেলার নির্ধারিত স্থানে পৌঁছে দেবে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এই টিকার বাইরে দেশের ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে কর্মরতদের সুরক্ষায় 10 লাখ ডোজ টিকা আনবে বেক্সিমকো। এ বিষয়ে বিস্তারিত জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান পারভেজ। পারভেজ, আপনার কাছে জানতে চাইব যে 50 লাখ ডোজ ভ্যাকসিন যে দেশে এসে পৌঁছানোর কথা আছে, এ বিষয়ে আপনি যেখানে আছেন বিমানবন্দরের জোর প্রস্তুতি কি ধরনের দেখছেন, কে কে ওখানে উপস্থিত আছেন, বিস্তারিত আমাদের জানাবেন। ধন্যবাদ আফরিন, আপনি ঠিকই বলেছেন। সেরাম ইনস্টিটিউটের সঙ্গে যে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা যে টিকা 3 কোটি ডোজ বাংলাদেশ এবং বেক্সিমকো চুক্তি করেছে, ত্রিপক্ষীয় যে চুক্তি, সেই চুক্তির 50 লাখ ডোজ আজকে আসবে এবং ঠিক 11:30টার সময় পৌঁছানোর কথা রয়েছে। এখানকার বিমানবন্দরে যারা কর্মকর্তা আছেন তারা আমাদেরকে জানিয়েছেন। এই এখন পর্যন্ত যে প্রস্তুতি তা হলো আফরিন, ঠিক কিছুক্ষণ এখন থেকে ঠিক আধা ঘন্টা আগে ভ্যাকসিন নেওয়ার জন্য বিশেষায়িত যে গাড়ি লাগে সেই গাড়ি প্রায় 9টি গাড়ি এখানে ঢুকেছে এবং সেই গাড়িগুলো বিমানবন্দর ভিতরে ঢুকেছে এবং এখানকার যারা কর্মকর্তা আছেন তারা বলছেন যে এর আগে যেমন করে 20 লাখ ডোজ টিকা ভারত থেকে এসেছিল ঠিক ওইভাবেই বহন করে নিয়ে যাওয়া হবে। তবে এর আগে যে ভারতের যে 20 লাখ উপহার টিকা এসেছিল সেগুলো কিন্তু স্বাস্থ্য দপ্তরের নিজস্ব ব্যবস্থাপনায় রাখা হয়েছিল ইপিআই সেন্টারে তেজগাঁওয়ের, কিন্তু আজকে যে 50 লাখ ডোজ আসছে টিকা, সেই টিকাটি কিন্তু স্বাস্থ্য দপ্তরের তত্ত্বাবধানে থাকবে না, সেটি থাকবে বেক্সিমকোর নিজস্ব গুদামে বা বেক্সিমকোর নিজস্ব ওয়্যার হাউসে থাকবে রঙ্গিতে। সেখান থেকে যতদূর জানি আমরা যে 2 থেকে 3 দিন রাখা হবে। এরপর স্বাস্থ্য দপ্তরের চাহিদা অনুযায়ী জেলায় পৌঁছিয়ে দিবে হচ্ছে বেক্সিমকো, কারণ এই চুক্তি অনুযায়ী জেলায় পৌঁছিয়ে দিবে এই বেক্সিমকো। এরপরে হচ্ছে জেলা থেকে উপজেলা পর্যায়ে কিংবা অন্য জায়গায় নিয়ে যাবে হচ্ছে স্বাস্থ্য দপ্তর, অর্থাৎ জেলার পর থেকে স্বাস্থ্য দপ্তর টিকাগুলো বুঝে নিবে। একই সঙ্গে একটি কথা জানিয়ে রাখতে চাই আফরিন, তাহলে যে প্রতিটি টিকার কিন্তু মান নির্ধারণ করেই কিন্তু স্বাস্থ্য দপ্তর বেক্সিমকো কাছ থেকে বুঝে নেবে টিকা, অর্থাৎ এই ভারত থেকে টিকা আসা, বিমানবন্দর থেকে ওয়্যারহাউসে নিয়ে যাওয়া, ওয়্যারহাউস থেকে জেলায় নিয়ে যাওয়া, এই যে পুরো প্রসেসে এর পুরো দায়ী থাকবে বেক্সিমকোর এবং এর পুরো টিকা যতক্ষণ পর্যন্ত না মান ঠিক থাকছে ততক্ষণ পর্যন্ত সরকার বা স্বাস্থ্য দপ্তর বা স্বাস্থ্য বিভাগ এই টিকা গ্রহণ করবে না। আমরা যতটুকু জানি এই টিকা গ্রহণ করতে স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তারা আসবেন, ওষুধ প্রশাসন অধিদপ্তর হয়তো কর্মকর্তা আসবেন যতটুকু জানি, তবে তারা না আসার সম্ভাবনা রয়েছে যেহেতু বেক্সিমকো এটি গ্রহণ করতে পারে এমনটি গতকাল জানিয়েছিল। এর বাইরে যদি কেউ আসে আমরা পরবর্তীতে জানিয়ে দেবো। যে 50 লাখ ডোজ টিকা আসছে এবং এর আগে 20 লাখ টিকা, মোট 70 লাখ টিকা তাহলে কিন্তু বাংলাদেশ এখন পর্যন্ত সংগ্রহে রাখলো এবং এই 70 লাখ ডোজ টিকার মধ্যে প্রথম দফায় 60 লাখ ডোজ টিকা দেওয়া হবে বা প্রথম 60 লাখ ডোজ দেওয়া হবে এমনটি কিন্তু জানিয়েছেন। এই ফাঁকে একটি কথা বলতে চাই আপনি, শেষ কথাটি সেটি হচ্ছে যে আপনি জানেন যে টিকা নেওয়ার জন্য অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে, অর্থাৎ রেজিস্টার্ড হতে হবে। সেই ক্ষেত্রে আজকে প্রধানমন্ত্রী কার্যালয়ে বিকালে সেই অ্যাপটি হস্তান্তর করবে আইসিটি বিভাগ স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে, এমনটি কিন্তু আমরা এখন পর্যন্ত জানি। আফরিন। পারভেজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। আপনি নিশ্চয়ই সংবাদ সংগ্রহেই থাকবেন, পরবর্তীতে আমরা আবারও আপনার সাথে যুক্ত হব। সহকর্মী হাসান পারভেজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জানাচ্ছিলেন যে আজ প্রথম দফায় যে 50 লাখ ডোজ যেটি আসলে বাংলাদেশ ভারতের কাছ থেকে ক্রয় করেছে সেই ভ্যাকসিনের প্রথম চালান আসছে আজ। এদিকে আগামী 8 ফেব্রুয়ারি সারা দেশে করোনা টিকা প্রয়োগ শুরু হতে যাচ্ছে। বিভাগ থেকে জেলা উপজেলা পর্যন্ত তার প্রস্তুতি কতটুকু? জেলা প্রশাসক, সিভিল সার্জন এবং টিকা দেওয়ার দায়িত্বে থাকা কর্মকর্তারা বলছেন প্রস্তুতিতে নেই কোনো ঘাটতি। তৈরি করা হয়েছে সংরক্ষণাগারও। 30 জানুয়ারির মধ্যে শেষ হবে টিকাদানকারীদের প্রশিক্ষণ। কারা অগ্রাধিকার পাবেন সেই তালিকার কাজও প্রায় শেষ। জেলা ও বিভাগীয় প্রতিনিধিদের সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আশিকুর রহমান শ্রাবণ।
20 জানুয়ারি ভারত সরকারের উপহার 20 লাখ ডোজ টিকা দেশে এসে পৌঁছায়। বাংলাদেশের কিনে নেওয়া 3 কোটি ডোজের ভেতর 50 লাখ আসবে সোমবার। এই 70 লাখ টিকার ভেতর 60 লাখ টিকা দেওয়া হবে প্রথম মাসে, দ্বিতীয় মাসে দেওয়া হবে 50 লাখ, তৃতীয় মাসে দেওয়া হবে আবার 60 লাখ। প্রথম মাসে টিকা পাওয়াদের দ্বিতীয় ডোজ দেওয়া হবে তৃতীয় মাসে। আর এই হলো করোনা ভ্যাকসিন বিতরণ পরিকল্পনা। দেশের সবকটি বিভাগ এবং বিভিন্ন জেলা থেকে পাওয়া তথ্য বলছে তালিকা তৈরির কাজ এরই মধ্যে শেষ হয়েছে। প্রথম পর্যায়ের তালিকায় কারা থাকছেন? যাদেরকে ভ্যাকসিন দেবো তাদেরকে এনলিস্টেড করে ফেলছি। অগ্রাধিকার পাবে স্বাস্থ্যসেবা কর্মী, সরকারি এবং বেসরকারি, গণমাধ্যম কর্মী আছে যারা, আইন শৃঙ্খলা বাহিনীর, প্রশাসন, পুলিশ এবং বীর মুক্তিযোদ্ধা। এরপরে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা, বীর মুক্তিযোদ্ধা সহ যারা বয়স্ক, এরকম বিভিন্ন রেঞ্জ রয়েছে। আমরা ইতিমধ্যে সরকারের সেই নির্দেশনা অনুযায়ী তালিকা প্রণয়ন করছি। প্রশ্ন হলো, যারা ডিজিটাল পদ্ধতির সাথে অভ্যস্ত নন তারা কিভাবে তালিকায় নিজেদের যুক্ত করবেন, তারও ব্যবস্থা আছে। তারা তাদের আশেপাশে যে কোনো জায়গা থেকে তাদের যে কোনো একজন আত্মীয় বা যে কোনো একজনের মাধ্যমে কিন্তু তার নামটা এনআইডির মাধ্যমে অন্তর্ভুক্ত করতে পারবে। পরিকল্পনার অংশ হিসেবে ঢাকা থেকে 64 জেলার ইপিআই স্টোরে টিকা পাঠানো হবে। সেখান থেকে টিকা যাবে উপজেলা ইপিআই স্টোরে। ইপিআই স্টোরের হিমায়িত বাক্সে টিকা রাখার ব্যবস্থা করা হবে। সেখান থেকে কোল্ড বক্সে করে নেওয়া হবে টিকাদান কেন্দ্রে। WIC কে আমরা রেডি করে রেখেছি। সেই WIC তে আমাদের যে সংখ্যক ভ্যাকসিন আসার সম্ভাবনা আছে তার চাইতে অনেক বেশি পরিমাণ ভ্যাকসিন আমরা আশা করি রিসিভ করতে পারবো এবং এখানে সংরক্ষণ করতে পারবো। যারা ভ্যাকসিন দিবেন, ভ্যাকসিনেটর যারা কাজ করবেন, তাদের এনলিস্টেড হয়ে গেছেন এবং তাদের ট্রেনিং এর ব্যবস্থা করা হচ্ছে। এই 30 তারিখের মধ্যে তাদের ট্রেনিং কমপ্লিট করবো আমরা আশা করছি। আগামী 27 জানুয়ারি একজন নার্সকে টিকা দেওয়ার মধ্য দিয়ে প্রাথমিকভাবে করোনার টিকা দেওয়ার কাজ শুরু হবে। ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। অনুসন্ধান ও পরিসংখ্যান দুটোই বলছে বাংলাদেশে প্রতিদিন প্রায় 20 লাখ ইয়াবা বিক্রি হয়। প্রায় 80 লাখ মাদকসেবী ইয়াবার পাশাপাশি আরও 11 ধরনের মাদক সেবন করে থাকে। বিশ্লেষকরা বলছেন সীমান্তগুলোতে সক্রিয় মাদক চোরাচালান সিন্ডিকেটও। স্থানীয় প্রশাসন ও রাজনীতির সঙ্গেও তাদের যোগ সাজশ রয়েছে। অন্যদিকে শক্তিশালী ও সশস্ত্র প্রতিপক্ষের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিরস্ত্রভাবেই লড়াই করে চলেছে। অধিদপ্তরের সাবেক মহাপরিচালক বলছেন, পরিস্থিতি বিবেচনায় এই বাহিনীকে অস্ত্র দেওয়া প্রয়োজন। আশিকুর রহমান শ্রাবণের আরেকটি প্রতিবেদন। থামছেই না মাদক। প্রতিনিয়ত অভিনব কৌশলে মাদক চোরা কারবার হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য বলছে, মূলত মিয়ানমার থেকে টেকনাফ, উখিয়া, কক্সবাজার হয়ে ইয়াবা ঢোকে বাংলাদেশে। আর ফেন্সিডিল এবং গাঁজা সহ অন্যান্য মাদক ঢোকে ভারত সীমান্ত ঘেঁষা বিভিন্ন জেলা দিয়ে। সাবেক মহাপরিচালক বলছেন, মিয়ানমারের আগ্রাসী ইয়াবা নীতির কারণেই থামছে না মাদক। কোভিডের মধ্যে এই মাদককে আরো বেশি পরিমাণে পাচারের জন্য মায়ানমারের পাচারকারীরা সেখানে নাকি বাকিতে দেওয়া শুরু করেছিল, কারণ তারা উৎসাহ দিতে চাচ্ছিল যেন মাদকের প্রবেশটা এদিকে বন্ধ না হয়। সীমান্তের ফাঁক গুলিয়ে আসা মাদকগুলো কয়েক দশকে বাংলাদেশের 80 লাখ মানুষকে মাদকাসক্ত করেছে, যার মধ্যে আছে 40% কর্মহীন যুবক, 40% নারী। এর কারণ হিসেবে বিশ্লেষকরা সীমান্তে মাদক চোরাচালান বন্ধ না হওয়াকে দায়ী করছেন। ডিমান্ড রয়েছে বলে কিন্তু এই ধরনের মাদকগুলো বাংলাদেশে আসছে, কারণ বাংলাদেশ একটা বড় উর্বর ভূমি হিসেবে এখন পরিচিত ইয়াবার জন্য। সীমান্তগুলো যদি ঠিকমতো প্রোটেক্টেড থাকে তাহলে হয়তো অনেকাংশেই এই বাইরের মাদকগুলো আমাদের দেশে ঢুকতে পারবে না। বলবো যে আমরা হার্ড অ্যাপ্রোচ নিয়েছি, কিন্তু তার ফলেও কিন্তু দেখা গেছে যারা হাই প্রোফাইল সিন্ডিকেটের অংশ, যারা গডফাদার, তাদেরকে কিন্তু এখন পর্যন্ত ধরা হয়নি। মাদক নিয়ন্ত্রণ ও উদ্ধারে সরকারের আছে জিরো টলারেন্স নীতি, যার ফলে 2020 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত শুধু বিজিবি 98,63,239 পিস ইয়াবা জব্দ করে। গত 20 জানুয়ারি বাংলাদেশের ইতিহাসে একসাথে সর্বোচ্চ 533 কোটি টাকার মাদক ধ্বংস করা হয়েছে। মিয়ানমার সেখান থেকে সেই ভয়ানক ইয়াবা নামক যে মাদক সেটা এখান থেকে আসে। তো আমরা যথাসাধ্য চেষ্টা করছি এটা বন্ধ করার জন্য। তবে পরিসংখ্যান ও বিশ্লেষণ দুটোই বলছে, যে পরিমাণ মাদক ধরা পড়ে তার চেয়ে কয়েক গুণ বেশি মাদক প্রতিদিন ঢুকছে বাংলাদেশে। আর আজকের চুনোপুটি মাদক কারবারি আগামীর গডফাদার হয়ে উঠছে। এখন সময় এসছে তাদেরকে অস্ত্র দ্বারা
তাদের সামর্থ্যের সীমাকে বাড়িয়ে দেওয়ার। এখন সরকার ভাবতে পারে তাদেরকে অস্ত্র দেওয়ার বিষয়ে। কিছু গডফাদার যে ধরা পড়েনি তা তো নয়, তবে যদি আমরা নিয়ন্ত্রণকে সর্বাত্মক করতে না পারি তাহলে যে কোনো সময় যে কেউ গডফাদার হয়ে আসতে পারে। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সম্ভাবনার নতুন দুয়ার খুলতে চলেছে। পুনরায় বাজার খুলতে এখন অপেক্ষা শুধু এমওইউ বা সমঝোতা স্মারক সইয়ের। ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে তা করা গেলে খুব শিগগিরই 5 লাখেরও বেশি কর্মী যেতে পারবেন মালয়েশিয়ায়। নতুন নিয়মে থাকবে না কোনো পুরনো সমালোচিত সিন্ডিকেট। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার গোলাম সারওয়ার ও ঢাকার কয়েকটি রিক্রুটিং এজেন্সির সাথে কথা বলে রিপোর্ট করেছেন লাকমিনা জাসমিন সুমা। সরকারি হিসেবে বাংলাদেশ থেকে এ পর্যন্ত অন্তত 10,57,000 বাংলাদেশির কর্মসংস্থান হয়েছে মালয়েশিয়ায়, যাদের হাত ধরে সমৃদ্ধ হয়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। কিন্তু দালালের দৌরত্ব, অবৈধ সিন্ডিকেট ও শ্রম কূটনীতির মারপ্যাচে বারবারই হোঁচট খেয়েছে এই শ্রমবাজার। সর্বশেষ অবৈধ সিন্ডিকেটের কবলে পড়ে 2018 সালের সেপ্টেম্বর থেকে বাংলাদেশিদের জন্য বন্ধ হয়ে যায় মালয়েশিয়ার দুয়ার। তবে দেশটিতে বাংলাদেশিদের কাজের সুনাম ও চাহিদার পাশাপাশি সরকারের কূটনৈতিক প্রচেষ্টার ফলে আবারও সমঝোতায় আসতে চাচ্ছে দুই দেশ। নিউজ 24 এর কাছে সমঝোতা সইয়ের অগ্রগতি তুলে ধরেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার। বাংলাদেশ থেকে তাদেরকে অফার দিয়ে রেখেছি, আমরা যেহেতু হোস্ট হব এই মিটিং এর, যে তারা কোভিড সিচুয়েশনে যদি ভার্চুয়ালি করতে চায় আমরা রেডি আছি, যদি তারা ফিজিক্যালি করতে চায় সেটাও আমরা প্রস্তুত। কোয়ারেন্টাইনের যে প্রসিডিউর আছে সেটাও ওনাদের জন্য শিথিল করব, এই বিষয়ে তাদেরকে সার্বিকভাবে আমরা আশ্বস্ত করে রেখেছি। পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই আমরা জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিংটা যখন করব তখনই এই বিষয়ে চূড়ান্ত যে আপনার প্রোটোকল সেটি স্বাক্ষর হবে এবং বাংলাদেশ থেকে লোক আসার প্রক্রিয়া শুরু হবে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সূত্র বলছে, সমঝোতা সই হলে নতুন নিয়ম অনুযায়ী আগের 10 কোম্পানির সিন্ডিকেট বাদ দিয়ে নতুন করে 25 থেকে 30টি কোম্পানিকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর অনুমোদন দেওয়া হবে। আগের চেয়ে কমানো হবে অভিবাসন ব্যয়ও, এবং দালাল কিংবা অন্য কোনো তৃতীয় পক্ষ থাকবে না পুরো প্রক্রিয়ায়। এই বছর যদি যে কোনো মূল্যে যদি আমরা সকল দেশের শ্রমবাজার খুলে দিতে পারি, অ্যাটলিস্ট 12 থেকে 15 লাখ টাকা 15 লক্ষ শ্রমিক পাঠানোর টার্গেট নিয়ে নামি, তাহলে গত বছরের যেই ডেফিসিয়েন্সিটা এটাই বছর আমরা কাভার করতে পারবো। তো সেই জন্য আমি মনে করি যে মালয়েশিয়ার জন্য সরকারের এফোর্টটা যেভাবে যাচ্ছে আমরাও খুশি, এটাকে আরো বেগবান করে খুব তাড়াতাড়ি বাজারটা খোলা দরকার। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, মালয়েশিয়ায় এই মুহূর্তে 5 লাখেরও বেশি কর্মীর চাহিদা রয়েছে। ফলে দেশটিতে চলমান অবৈধ কর্মীদের বৈধকরণ ও করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে বাজার খোলার পাশাপাশি দেশে আটকে পড়ারাও ফিরতে পারবেন। বাংলাদেশি শ্রমিকদের যে চাহিদা, তাদের যে সুনাম কাজের ক্ষেত্রে, সেটিকে বিবেচনা করলে আমরা বলতে পারি যে এখানে এখনো প্রচুর সংখ্যক লোকের কর্মসংস্থানের সুযোগ আছে। দেশে আটকে পড়াদের নিজ কোম্পানির সাথে যোগাযোগের মাধ্যমে মালয়েশিয়ায় ফেরার পরামর্শ দেন হাই কমিশনার। লাকমিনা জাসমিন সোমা, নিউজ 24, ঢাকা। এবারে চট্টগ্রাম সিটি নির্বাচনের খবর। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা মোতায়েন করা হবে না, তবে র্যাব, পুলিশ ও বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে থাকবে। রোববার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মতবিনিময় সভা শেষে একথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। এদিকে প্রচারণার সময় আছে আর একদিন, এজন্য শেষ সময়ে জোর প্রচারণা চালাচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। বিস্তারিত জানাচ্ছেন শেখ সায়েদ। নির্বাচনী প্রচারণায় জমজমাট 70 লাখ বাসিন্দার চট্টগ্রাম মহানগর। অলিগলিতে ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে এখন প্রার্থীদের ছুটোছুটি, নানা প্রতিশ্রুতিতে চাইছেন ভোট। রোববার চেরাগি পাহাড় ও সরাইপাড়া এলাকায় জনসংযোগ ও মতবিনিময় সভা করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম। নৌকা প্রতীকে এই জন্যই ভোট দেবে, কারণ নৌকা প্রতীকে ভোট দিয়ে এই জনগণ স্বাধীনতা পেয়েছে। নির্বাচনী প্রচারণায় যোগ দেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা অভিনেত্রীরা। নগরের বিভিন্ন এলাকায় ভোটারদের কাছে নৌকার সমর্থন চান তারা।
ইনশাআল্লাহ আমাদের নৌকা জিতবে। আমরা আশা করছি, অনেক আশা নিয়ে এসেছি, ইনশাআল্লাহ সেই যেন অবশ্যই জয়যুক্ত হয়। চট্টগ্রামবাসীরা সবাই ভোট দিয়ে আগামী 27 তারিখে জয়যুক্ত করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে সুসংগত করবে। আমরা মনে করি চিটাগাংবাসী রেজাউল করিম ভাইয়ের হাত ধরে চিটাগাংকে আরো সমৃদ্ধ করবে। নগরীর জামাল খান সহ কয়েকটি স্থানে প্রচারণা চালান বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার সাদাত হোসেন। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সন্ত্রাসীদের গ্রেপ্তারের আহ্বান জানান তিনি। প্রত্যেকটা ওয়ার্ডে সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনলে ভোটের ভীতিকর অবস্থা যেটা সৃষ্টি হয়েছে এখন, সেটা থেকে তারা মুক্তি পাবে, ভোটাররা ভোট সেন্টারে যাবে। এদিকে সার্কিট হাউসে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মত বিনিময় সভা করেন সিইসি। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রয়েছে বলে দাবি করেন তিনি। সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা আমাদের নেই এবং তার প্রয়োজনীয়তা আমরা অনুভব করি না। ইভিএম যেখানে নির্বাচন হবে সেখানে পুলিশ থাকবে, পুলিশ সদস্য থাকবে, সশস্ত্র পুলিশ পাহারা থাকবে। 735টি ভোট কেন্দ্রের মধ্যে 410টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। 27 জানুয়ারি সব শঙ্কার অবসান ঘটিয়ে উৎসব মুখর পরিবেশে নিজেদের পছন্দের প্রতিনিধি নির্বাচনের প্রত্যাশায় বন্দর নগরীর 20 লাখ ভোটার। শেখ জায়েদ, নিউজ 24, চট্টগ্রাম। এবারে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ প্রসঙ্গ। তৃতীয় ও শেষ ম্যাচে আজ চট্টগ্রামে মুখোমুখি হচ্ছে দুই দল। বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ বর্ণিক। পার্থ, আজকের ম্যাচে টাইগারদের স্ট্র্যাটেজি কি হতে পারে, আর এ বিষয়ে আসলে একাদশে কোনো ধরনের পরিবর্তনের আভাস পেয়েছেন কি? বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আফরিন। আজকে একাদশের পরিবর্তনের কথা বলছিলেন, যে একাদশের পরিবর্তন নিয়ে কিন্তু দুদিন আগে বিসিবি প্রেসিডেন্ট কথা বলেছেন কিছু একটা পরিবর্তন আসতে পারে, এবং গতকাল অধিনায়ক তামিম ইকবালও জানিয়েছেন যে পরিবর্তন আসবে, তবে খুব বড় একটা কিছু নয়, কারণ বাংলাদেশ দলের এখন মূল লক্ষ্য 2023 ওয়ানডে বিশ্বকাপ, এবং সেই লক্ষ্যে কিন্তু দল সাজানোর পরিকল্পনা চলছে। তো সেক্ষেত্রে প্রথম দুটি ওয়ানডে জিতে কিন্তু বাংলাদেশ এখন মানে খুবই একটা অ্যাডভান্টেজ অবস্থানে রয়েছে, সিরিজ জয় হয়ে গেছে, এখন হোয়াইট ওয়াশ লক্ষ্য। এর আগে দুইটা ওয়ানডে সিরিজে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করেছিল। আর এই চট্টগ্রামের সাগরিকা ভেন্যু কিন্তু টাইগারদের জন্য খুব লাকি। এর আগে 2011-তে 61 রানে ক্যারিবিয়ানদের অল আউট করার রেকর্ড রয়েছে বাংলাদেশের। তো আজকে এখানে টস একটা বড় ফ্যাক্টর হবে আফরিন, কারণ আমরা দেখেছি ঢাকায় বেশ একটা ঠান্ডা আবহাওয়া রয়েছে, কিন্তু চট্টগ্রামের ঠিক উল্টো, এখানে সকাল থেকেই কড়া রোদ রয়েছে, এবং 11:30টায় যখন খেলা শুরু হবে তখনও কিন্তু এই বিষয়টাকে মাথায় রেখেই অধিনায়করা টসে নিজেদের সিদ্ধান্ত জানাবেন। তো সেক্ষেত্রে গত দুটো ওয়ানডে আমরা দেখেছি যে খুবই কম রানের মধ্যে ওয়েস্ট ইন্ডিজ অল আউট হয়ে গেছে, 122 এবং 148। সেক্ষেত্রে লো স্কোরিং দুটো ম্যাচের পর আজকে কিন্তু একটা দর্শকদের আগ্রহ রয়েছে ম্যাচের প্রতি, কারণ একটা হাই স্কোরিং ম্যাচ দেখতে তারা চায়, কারণ 300 রানের উপরে একটা ম্যাচও কিন্তু রিসেন্টলি বাংলাদেশের কাছ থেকে তারা উপহার পায়নি। তো সেক্ষেত্রে এখানে আরও কিছু ব্যাপার রয়েছে ব্যাটিং অর্ডার নিয়ে। প্রথম দিকে আমরা দেখেছি নাজমুল হোসেন শান্ত ওয়ান ডাউনে নেমে সাকিবের জায়গায় তিনি খুব একটা ভালো করতে পারেননি। পরের ওয়ানডেতে খুব মানে নিজের ছন্দে ফেরার একটা আভাস দিয়েছিলেন, তারপর খুব দ্রুত আউট হয়ে গেছেন। এদিকে সাকিব আল হাসানের জন্য লাকি এই চট্টগ্রাম ভেন্যু। সাকিব আল হাসান প্রথম ওয়ানডেতে বল হাতে দুর্দান্ত ছিলেন, পরে বল এবং ব্যাটিং অলরাউন্ড পারফর্ম করে সেকেন্ড ওয়ানডেতে বাংলাদেশের জয় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তো এই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সাকিব আল হাসানের 15 ম্যাচে 30 উইকেট নেবার রেকর্ড রয়েছে। পাশাপাশি এই মাঠে কিন্তু তামিম ইকবালও হায়েস্ট রান স্কোরার। তো বলা যেতে পারে যে গত 19টা ম্যাচের মধ্যে বাংলাদেশের 12 জয়, এই দুজনের অনেক বড় একটা অবদান রয়েছে। আর আমি যদি একটু বোলিং নিয়ে কথা বলতে চাই, এইখানে কিন্তু আফরিন বোলিংয়ে হাসান মাহমুদ রয়েছেন, শরীফুলরা আছেন। তো বলা যেতে পারে যে আজকে একটা চেঞ্জ হয়তো দেখা যেতে পারে, কারণ শরীফুল খুব ভালো বোলিং করেছেন কালকে নেটে, তার জায়গায় হয়তো সুযোগ পেতেও পারেন, নাও পেতে পারেন। তাসকিনেরও একটা ভালো সুযোগ রয়েছে। তো এখন দেখার অপেক্ষা 11:30 পর্যন্ত কি হয়। 11টার সময় টস হবে, তখনই জানতে পারবেন যে কারা আগে ব্যাট করবে বা বোলিং করবে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে সবশেষ খবরাখবর। পার্থ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি নিশ্চয়ই সংবাদ সংগ্রহী থাকবেন। পরবর্তী সংবাদে আমরা আবারও যুক্ত হব আপনার সাথে। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়াম থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী পার্থ বর্ণিক। নিউজ 24 সকাল 10টার সংবাদের এই পর্যায়ে নিচ্ছি আরেকটি বিরতি, ফিরছি একটু পর। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সকাল 10টার সংবাদ। এবারে পৌর নির্বাচনের খবর।
নানামুখী প্রচারণায় জমে উঠেছে পিরোজপুরের সরবকাঠি পৌর নির্বাচন। বিস্তারিত জানাতে সরবকাঠি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমন চৌধুরী। ইমন, প্রচারণা কেমন দেখছেন সেখানে? প্রার্থী এবং ভোটাররা উভয় পক্ষ আসলে কি বলছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের পিরোজপুরের স্বরূপকাঠি পৌরসভায় জমজমাট প্রচারণা চলছে এবং প্রার্থীরা ভোটারদের কাছে যাচ্ছেন, ভোট চাচ্ছেন। আপনাকে একটু জানিয়ে রাখি যে আর মাত্র হাতে 3 দিন সময় আছে। 3 দিন পর আর প্রচারণা চালানো যাবে না। তো এই 3 দিনের এই শেষ সময়টি ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। আমার সাথে উপস্থিত আছেন একজন প্রার্থী, মোবাইল মার্কার মাহমুদুর রহমান, স্বতন্ত্র প্রার্থী। তো আমরা একটু মাহমুদুর রহমান, আপনার সাথে একটু কথা বলতে চাই। আসলে ভোটের পরিস্থিতি কি দেখছেন? শেষ সময় কেমন চলছে প্রচারণা? জি, আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে। প্রচারণার জায়গাটিতে যদি আমি বলি, আসলে প্রচারণা আমরা যেভাবে প্রথমটা শুরু করেছিলাম, নির্বাচন কমিশন আমাদেরকে যেভাবে আশ্বস্ত করেছিল, প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে আমাদেরকে সাহস জুগিয়েছিলেন যে নির্বাচনের প্রচার অভিযানটি একদম সুষ্ঠুভাবে হবে, কোনো রকম এই জায়গাটিতে ব্যত্যয় ঘটবে না। কিন্তু আমরা এই জায়গাটিতে একটু শঙ্কা প্রকাশ করছি, আমরা একটু আতঙ্কিত হচ্ছি। আমরা দেখতে পাচ্ছি পৌরসভার বাহির থেকে বেশ কিছু বহিরাগতরা এখানে এসে নির্বাচন প্রচার কার্যে তারা বিভিন্ন গোষ্ঠীর নির্বাচন প্রচার কার্য তারা পরিচালনা করছে। আমাদের সাধারণ কর্মীদেরকে, সাধারণ মানুষদেরকে, আজকে ভোটাধিকার যারা স্বতঃস্ফূর্ত এই ভোট দান বা ভোট প্রয়োগে যারা অংশগ্রহণ করবে সেই ভোটারদেরকে তারা নানাভাবে আতঙ্কিত করছে, তারা ধমকি দিচ্ছে। তারা বাড়িতে বাড়িতে গিয়ে রাতের অন্ধকারে কিংবা দিনের আলোতে সব জায়গাতেই তারা কিন্তু প্রকাশ্যে আজকে ধমক দিচ্ছে। তারা নির্বাচনী নিয়ম বিধি এটি তোয়াক্কা করছে না, সেটি ভঙ্গ করে তারা শোডাউন করছে, তারা মিছিল করছে, তারা মিটিংয়ের মধ্যে যেটা বাধার সৃষ্টি হওয়ার কথা ছিল সেখানে সরাসরি মাইক ইউজ করে কাজ করতেছে, এই ধরনের কাজ। তারা স্টিকার ইউজ করতেছে। আমরা এ ব্যাপারে নির্বাচন কমিশনকে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার অভিযোগ করে তুলে ধরেছিলাম, কিন্তু সেখান থেকে আমরা আশা অনুযায়ী একটি সেই জায়গাটা কিন্তু আমরা এখন তারা আশ্বস্ত করতে পারিনি। আচ্ছা, আপনি তো ভোটারদের কাছে যাচ্ছেন, তো ভোটাররা কি প্রতিশ্রুতি দিচ্ছে? ভোটাররা মূলত একটি জায়গা তারা শুধু জানতে চাচ্ছে যে আগামী 30 জানুয়ারি নির্বাচনে তারা সত্যিকার অর্থে ভোট দিতে পারবে কিনা। আমি অবশ্য আমার পক্ষ থেকে তাদেরকে সাহস জুগিয়েছি, সাহস দিচ্ছি যে আগামী 30 তারিখ নির্বাচনে, যেহেতু আমাদেরকে নির্বাচন কমিশন বলেছেন, আমার প্রশাসন আমাদেরকে বলেছেন, আজকে প্রশাসনের সাথে আমাদের সাথে একটি বৈঠক হবে, আমাদের সেখানেও কিছু চাওয়া থাকবে। তারা কিন্তু বলেছেন নির্বাচন অবাধ হবে, সুষ্ঠু হবে। ধন্যবাদ আপনাকে। আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই। আসলে কেমন প্রার্থী চাচ্ছেন? আসসালামু আলাইকুম। সরবকাঠির পৌরসভা নির্বাচনে আমরা যার প্রচারণা করছি, মাহমুদুর রহমান খান অত্যন্ত একজন বিনয়ী এবং ভদ্র মানুষ। সে অত্যন্ত ভালো ফিল, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে প্রচারণার শেষ পর্যায়ে এসে রাতের অন্ধকারে যে আপনারা বাজারে বের হবেন না, নির্বাচনে যাবেন না, বিভিন্ন হুমকি দামকি দিচ্ছে। আমরা যদি সঠিকভাবে নির্বাচন হয় বা ফেয়ার নির্বাচন আমরা পাই, তাহলে আমাদের মার্কা মোবাইল প্রতীক বিপুল ভোটে জয়লাভ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, শুনছিলেন আসলে যদি তারা সুষ্ঠুভাবে নির্বাচন হয় তবে তারা জয়ের আশাবাদী করছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ ফিসি স্টুডিওতে। ইমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। সহকর্মী ইমন চৌধুরী পিরোজপুরের সরবকাঠি পৌর নির্বাচন নিয়ে জানাচ্ছিলেন সেখানকার বিস্তারিত। নিউজ 24 সকাল 10টার সংবাদের এ পর্যায়ে নিচ্ছি আরেকটি বিরতি। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ক্ষমতা নিজের নিয়ন্ত্রণাধীন করতে সংসদ ভেঙেছিলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এবার নিজেই কমিউনিস্ট পার্টি থেকে বহিষ্কৃত হলেন। কমিউনিস্ট পার্টির মুখপাত্র নারায়ণ কাজী স্রষ্টা জানিয়েছেন, দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকে ওলির সদস্যপদ খারিজ করা হয়েছে। পার্টির পক্ষে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে বহিষ্কার করা হয়েছে কার্যনির্বাহী প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে। অভিযোগ রয়েছে, ওলি ক্ষমতা নিজের নিয়ন্ত্রণাধীন করতে চেয়েছিলেন। এর ফলে নেপালি কমিউনিস্ট পার্টির মধ্যে মতবিরোধ দেখা দেয়। ওলি সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছেন প্রাক্তন মাওবাদী বিপ্লবীরা। এছাড়া কোভিড মোকাবেলায় সরকারের ব্যর্থতা নিয়েও সরব হয়েছেন বিরোধী গোষ্ঠী। নিউজ 24 সকাল 10টার সংবাদ ছিল এখনকার মতো এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।